নদীর জলের কুলকুল শব্দ আর ঝিঝি পোকার একটানা সুরে ধীরে ধীরে চোখ বুজে আসতে শুরু করল নিমাইয়ের। তবে এখন ঘুমোলে চলবে না, তাই জোর করে চোখ খুলে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। নদীর পাড়ে এই খড়ের গাদার উপর শুয়ে রাতের তারা ভরা আকাশটা এত সুন্দর দেখায় যে একভাবে সেদিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর। ছোটবেলায় আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে নিজের কুতূহল মেটাতে মা বাবাকে যে কত আজগুবি প্রশ্ন করেছে তার ঠিক নেই। এখন এই নদীর পাড়ে শুয়ে শুয়েও সেই প্রশ্নগুলোই মাথায় আসছে ওর। এই যে তারাগুলো রাত হলেই রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠে, আবার দিনের আলোয় কোথায় লুকিয়ে পড়ে, সেটা ওর বড় জানতে ইচ্ছে করে। তারপর সবাই বলে যে যারা মরে যায় তারাই নাকি আকাশের তারা হয়। এই কথা যদি সত্যি হয় তাহলে ওর বাবা মা আর দিদিও নিশ্চয়ই এই মুহূর্তে আকাশের তারা হয়ে গেছে। কথাটা ভাবতেই বুকের ভেতরে জমানো দুঃখগুলো যেন এক ধাক্কায় বেরিয়ে আসতে চাইল। নিমাই নিজেকে শান্ত করতে উঠে বসল খড়ের গাদার উপর। তারপর নদীর স্বচ্ছ জলের দিকে তাকিয়ে চাপা আক্রোশে এক মুঠো খড় বিক্ষিপ্ত হাতে সামনে ছুঁড়ে দিয়ে অদৃশ্য কাউকে বলে উঠল, শয়তানি মানুষ খাকে, সৎ সাহস থাকলে সামনে আয় দেখি। সেই কখন থেকে বসে আছি তোর জন্য, খুব শখ না তোর মানুষ খাবার? হ্যাঁ, আয় বলছি, আয় বলছি, আজ তোকে একেবারে নদীর জলে কুচিয়ে ভাসিয়ে দেব। শান্ত নিস্তব্ধ পরিবেশে নিমাইয়ের কথাগুলো প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল বাতাসে। পরিবর্তে কোনো উত্তর না এলেও কয়েকটা রাত জাগা পাখি কেবল ডানা ঝটপটিয়ে এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে উড়ে গেল। নিমাই রাগে বিরক্তিতে আরও কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে নিজের মনেই ফুঁসতে লাগল। হারামিটা ভেবেছে সব লোকে ওকে ভয় পাবে। হ্যাঁ, আর ও সালা নিজে আমাদের জিনা হারাম করে দেবে। গ্রামের মানুষের আজ পর্যন্ত যত সর্বনাশ করেছে সব একেবারে হিসাব তুলব। বাপরে বাপ, বলে এত কিসের ক্ষোভ তোমার বাপু? রাত বিরতে ঘুমের জলাঞ্জলি দিয়ে এই নদী পাড়ে বুঝি চড়তে এসেছো? তা নদী পার সবার, তাই চড়ে বেড়াতেই পারো। তাই বলে অন্য মানুষের ঘুম নষ্ট করে কি লাভ শুনি? আচমকা পেছন থেকে নারী কণ্ঠ শুনে ফিরে তাকালো নিমাই। ওর মনে হলো চাঁদের আলোয় রূপকথার গল্পের কোনো এক রাজকন্যা এসে দাঁড়িয়েছে ওর সামনে। সেই সাথে একটা মিষ্টি গন্ধে এতক্ষণের তিতকুটে হয়ে যাওয়া মেজাজটাও বেশ ফুরফুরে লাগতে শুরু করেছে। ও মেয়েটার দিকে তাকিয়ে বলল, কে কে তুমি? এত এত রাতে কি চাই তোমার? তার আগে তুমি বলো যে এত রাতে কার নামে এত গালমন্দ করছিলে? হ্যাঁ, তাছাড়া রাতে তো এদিক পানি সেরকম কেউ আসে না। যারা বাণিজ্য করতে চায় তারাও তো ভোর হলে নৌকা ছাড়ে আর সন্ধে হবার আগেই বাড়ি ফিরে যায়। এই তো তোমাকে কে বললো আমি কেনা বেচা করতে বেরিয়েছি? আমি তো ওই শয়তানিকে শেষ করতে বেরিয়েছি, যার জন্য গ্রামের মানুষগুলো ভয় রাতে বাড়ির বাইরে বেরোতে পারছে না, নিজের আপনজনদের মৃত্যু দেখছে। তার খোঁজ করতেই এসেছি আমি। ওর কথায় মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠতেই নিমাই রাগে খড়ের গাদা থেকে নেমে এসে ওর সামনে গিয়ে দাঁড়ালো। এই এই হাসছো যে? জানো না, জানো না ও? একদম আস্তে কথা বলো। এই রাতের অন্ধকারটা শুধু ওদের জন্য। এত জোরে কথাবার্তা ওরা মোটেও পছন্দ করে না। দেখছো না গাছের পাতাগুলো কেমন স্থির হয়ে আছে? ওরাও সব জানে, ভয় পায় ওকে। রাতটুকু ওদেরকে ওদের মতো থাকতে দাও। কার কি পছন্দ না পছন্দ সেসব জেনে আমি কি করব? এই তুমি কে বলো তো? এই আমাকে কিসের জন্য জ্ঞান দিতে এসেছো? সেই কখন থেকে প্রশ্ন করছি তুমি কে, উত্তরই তো দিচ্ছ না। এই জেরে কাছো তো দেখি। মেয়েটা উত্তর দিল না, কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিমাইয়ের দিকে। এতক্ষণ ধরে মনের সমস্ত রাগ উগড়ে দিলেও এখন মেয়েটার শান্ত ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ওর বুকটা কেমন যেন কেঁপে উঠল। মেয়েটার চোখের কালো মণিটা কি ধীরে ধীরে বড় হচ্ছে? প্রশ্নটা মাথায় আসতেই চমকে উঠল। সেই সঙ্গে লক্ষ্য করল চাঁদের আলোটা আচমকা মিলিয়ে গিয়ে চারিদিক থেকে কেমন যেন অন্ধকার নেমে আসছে। চাপ চাপ অন্ধকার ঘিরে ফেলছে পুরো জায়গাটাকে। এর মধ্যে অনুভব করল একজোড়া হাত শক্ত হয়ে ওর হাত দুটোকে চেপে ধরেছে।
ওর মনে হলো ওই চাপে ওর হাতের হাড়গুলো সব ভেঙে যাবে। ও আর্তনাদ করে বলল, মরে গেলাম, ছাড়ো, ছাড়ো বলছি। তোমার গায়ে এমন এমন পশুর মতন শক্তি এলো কোথা থেকে? আমাকে বা এমন করে ধরেছো কেন? অন্য প্রান্ত থেকে উত্তর এলো না, বরং নিমাইয়ের হাতের ওপর চাপ খানিকটা কমল। নিমাই ছোপ ছোপ অন্ধকারের মধ্যে দিয়ে সামনে তাকাতে থমকালো। একটু আগে যে সুন্দর রাজকন্যার মতো মেয়েটা দাঁড়িয়েছিল সে আর নেই। তার বদলে ভয়ঙ্কর মূর্তি এসে দাঁড়িয়েছে ওর সামনে। নিমাই ভয় কুঁকড়ে গেলেও মনের মধ্যে জমে থাকা রাগটা মাথা চারা দিয়ে উঠতেই ও হাতের কাছে পড়ে থাকা লাঠিটা তুলে নিয়ে ছুঁড়ে দিল ভয়ঙ্কর মূর্তিটার দিকে। তবে লাঠিটা মূর্তিটার কাছে যাওয়ার আগেই কি একটা জাদু বলে মিলিয়ে গেল বাতাসে। সেই সাথে ভয়ঙ্কর হাসির শব্দে ভরে উঠল চারপাশটা। নিমাই দেখল হাত দুটো আবারও এগিয়ে আসছে ওর দিকে। এবার আর উপায় না পেয়ে ছুট লাগালো। নিজের দেহের প্রাণপণ শক্তি দিয়ে ছুটতে লাগলো। শ্বাস ফুলতে লাগলো ওর। মনে হলো দম আটকে এক্ষুনি লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু ছোটার মাঝে সামনের দিকে চোখ যেতেই থমকালো। জোরে দৌড়ানোর ফলে এখনও ওর বুকটা হাঁপড়ের মতো ফুলছে আর কমছে। কিন্তু এ কি, এত দৌড়েও ও তো এক বিন্দু এগোয়নি, বরং আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে সেই বিভীষিকাময় নারীটির সামনে। আর ওর শুকনো হয়ে আসা মুখের দিকে তাকিয়ে কেমন বাঁকা হাসি হাসছে মেয়েটা। কি ছিল তোমার? কেন কেন এমন করছো আমার সাথে? এবারেও কোনো কথা বলল না মেয়েটা, বদলে শক্ত করে চেপে ধরল ওর চোয়ালটা। এতটাই শক্ত করে যে নিমাই অনুভব করল ওর চোয়ালের হাড় দুটো মটমট শব্দ করে ভেঙেছে। সেই সাথে অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল। মেয়েটার শক্ত হয়ে যাওয়া গাছের শিকড়ের মতো বাঁকা নখগুলো গেঁথে বসেছে ওর গলায়। নিমাই ভীত চোখে দেখল ওর সারা শরীরে গজে উঠেছে গাছের শিকড়। ওগুলো এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হতে লাগলো ওর। অন্যদিকে ওর চোখের সামনে নারীটা আরো বীভৎস রূপ ধারণ করে খিলখিলিয়ে হেসে উঠল। ফিসফিসিয়ে কিছু বলল, হয়তো বুঝতে পারল না নিমাই। শুধু দেখল মেয়েটার হাত শক্তভাবে চেপে বসলো ওর গলায়। ধীরে ধীরে চারপাশটা আবছা হয়ে যেতে লাগলো নিমাইয়ের চোখের সামনে। ক্রমে ছটফটানি কমে গিয়ে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ওর দেহটা। নিমাইকে স্থির হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখে মেয়েটা নিজেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কালো অন্ধকার পরিবেশে আবছা চাঁদের আলোয় সার সার শিকড় আষ্টে পৃষ্ঠে ঢেকে ফেলল নিমাইয়ের শরীরটা। সেই সাথে কালো পোকার দল ঘিরে ফেলল জায়গাটা। সেই দিকে তাকিয়ে মেয়েটা ফিসফিস করে বলল, শয়তানি মানুষ খাকি। এমনিতে জংলাপুর গ্রামটা ছোট, তাই কোনো কিছু ঘটলে বাতাসের গতিতে পুরো গ্রামের মানুষের কাছে খবর ঠিকই পৌঁছে যায়। আর ঠিক সেই কারণেই গ্রামের অধিকাংশ মানুষ ভিড় করেছে গ্রামের একমাত্র স্কুলের সামনে। জংলাপুরের স্কুলটা প্রায় বন্ধ হতে বসেছে। বাচ্চাদের পড়ানোর কোনো শিক্ষক শিক্ষিকা নেই। গ্রামের প্রধান যতটুকু পারেন পড়ানোর চেষ্টা করেন। গ্রামের বাচ্চা কাচ্চাগুলো স্কুলমুখো হয়নি ঠিক করে। তাই হঠাৎ করে এমন বন্ধ হতে বসা স্কুলে নতুন মাস্টারের আগমন ওদের সবার বড় কৌতূহলের। বাচ্চারা সকলে উৎসুক চোখে তাকিয়ে আছে ওদের নতুন মাস্টারের দিকে। বড়রা নিজেদের মধ্যে চাপা আলোচনায় মেতে উঠেছে। ওদের সমস্ত কৌতূহল মেটাতে জংলাপুর গ্রামের জমিদার চন্দন রায় ভারী কণ্ঠে সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সকলেই জানো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এতদিন কোনো শিক্ষক না থাকার কারণে বাচ্চাদের আমরা সঠিকভাবে শিক্ষাদান করতে পারিনি। আমার তরফ থেকে যতটা সম্ভব ছিল ততটা তো করেছি। তবে এখন থেকে বাচ্চাদের পড়াশোনার সব দায়িত্ব নেবেন অতনুবাবু। উনি আমাদের এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক। আশা করি গ্রামের সকলে ওনাকে আপন করে নেবেন। উনি বাচ্চাদের পড়ানোর জন্য নিজের শহর ছেড়ে এত দূরে একা থাকবেন। ওনার যাতে কোনো অসুবিধা না হয় সেটাও তো আমাদেরই দেখতে হবে, তাই না? ওনাকে দেখে রাখবে তো তোমরা? গ্রামের সকলে সমস্বরে সম্মতি জানালো। অতনু এতক্ষণ ধরে বিরক্ত হয়ে চুপ করে সবটা শুনছিল, কিন্তু এতগুলো সরল মানুষ আর ছোট নিষ্পাপ বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বিরক্ত ভাবটা কিছুটা হলেও কমল।
এমনিতে সে মফস্বল এলাকায় বাস করে, সেখানে অন্তত অনেকখানি আধুনিক ছোঁয়া নিজেদের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু এই গ্রামটা একেবারেই আলাদা, যেন পৃথিবীর কোল থেকে একেবারে আলাদা হয়ে মুখ লুকিয়েছে এক কোণে। স্টেশন থেকে নেমে প্রায় 4 কিলোমিটার হাঁটা পথ, কোনো রিক্সা ভ্যান কিচ্ছু নেই। জংলাপুর নামের মতো পুরো গ্রামটা সত্যিই বড় বড় গাছ আর জঙ্গলে ভর্তি। এখানের মানুষ শিকার করে, চাষবাস করে, এসব করেই পেট ভরায়। তবে ওরও যে কাজের খুব দরকার, আর কতদিনই বা বাবা মায়ের ওপর বোঝা হয়ে থাকবে। তার থেকে ভালো এখানের স্কুলে শিক্ষকতা করে উপার্জন করবে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সবাই নদীর পাড়ে চলো। দূর থেকে ভেসে এলো উদ্বিগ্ন গলার স্বর। সবাই এদিক ওদিক তাকাতে লাগলো। গলার স্বর অনুসরণ করে অতনু সামনে তাকাতে দেখল একজন বছর 15 রোগাটে ছেলে চিৎকার করতে করতে ওদের দিকে আসছে। ছেলেটা দৌড়ে এসে ভিড় ঠেলে জমিদারের সামনে হাঁপাতে লাগলো। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওকে অমন করে ছুটে আসতে দেখে চন্দনবাবু বললেন, কি ব্যাপার রঘু, এরকম ছুটে ছুটে আসছিস কেন? কিছু হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, ওই মানুষ খাকি শেষ করে দিয়েছে। ও এক এক করে পুরো গ্রামের মানুষকে শেষ করে দেবে। আহ, এদিক ওদিকের কথা না বলে আসলে কি হয়েছে সেটা খুলে বল না। নিমাইকে মেরে ফেলেছে। ও নদীর পাড়ে ওর প্রাণহীন শরীরটা পড়ে আছে। রঘুর কথা শুনে নিমেষের মধ্যে জমিদারবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের সকলের মধ্যে চাপা গুঞ্জনটা আরো বেশি বাড়ল। একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল ওদের সকলের মধ্যে। ব্যাপারটা ঠিক কি ঘটছে সেটা বুঝতে না পারলেও অতনু চাপা রহস্যের গন্ধ পেল। চন্দনবাবু কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বললেন, আমি এত করে বারণ করার পরেও আমার কথা শুনলো না। ওর জেদ সে মৃত্যুর কাছেই হার মানল। চল নদী পাড়ে। উনি কথাগুলো বলেই অতনুকে এক প্রকার অদেখা করেই মেঠো পথ ধরে হাঁটতে লাগলেন। ওনার সাথে সাথে গ্রামের মানুষগুলো এগোতে লাগলো। নতুন জায়গায় এসে এমন ঘটনার সম্মুখীন হয়ে প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরে অতনু নিজেও ওদের পিছু নিল। এমনিতে বরাবরই ও ডাকাবুকো ছেলে, কোনো কিছুতেই ওর ভয় নেই। তবে অচেনা অজানা জায়গায় এসে প্রথম দিনেই এমন ঘটনায় ওর মনটা কিছুতেই সায় দিচ্ছে না। তবু এসে যখন পড়েছে তখন মানিয়ে নিয়ে চলতেই হবে। এইসব ভাবতে ভাবতে গাছপালা ভরা মেঠো রাস্তা দিয়ে হেঁটে যখন নদীর পাড়ে এসে দাঁড়ালো, তখন অত হট্টগোলের মাঝেও ঠান্ডা হাওয়ায় মনটা শান্ত হয়ে গেল ওর। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। ভিড়ের হট্টগোল তখন দ্বিগুণ হয়েছে। সবাই কিছু একটাকে কেন্দ্র করে গোল হয়ে দাঁড়িয়েছে। সেই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, ওর বাপ আর দিদিটার মরার শোক সামলাতে না পেরে তো ওর মাটাও মরল, এখন ছেলেটাও চলে গেল। দেখো না, দেখো 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 কেমন রক্ত শূন্য করে দিয়েছে। কথাগুলো কানে আসতে কৌতূহল মেটাতে অতনু গুটি গুটি পায়ে ভিড় ঠেলে সামনে পৌঁছতেই স্তব্ধ হয়ে গেল। খড়ের গাদায় পড়ে রয়েছে বছর 15 শীর্ণকায় ছেলে। সারা শরীরে কালশিটে দাগ, চোয়াল ভাঙা, হাত দুটোও মনে হয় ভেঙেছে। শরীরে ধুলো ভর্তি, নিথর চোখে আতঙ্ক। দৃশ্যটা দেখে ওর বুকটা ধক করে উঠল। কি ভয়ঙ্করভাবে মরেছে ছেলেটা। এর মধ্যে রঘু কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে কতবার করে মানা করলুম রাতের আধারে এই পানে না আসার জন্য, ও শুনলেই না আমার কথা। ও অনেকদিন ধরেই বাপ মা আর দিদি মরা শোধ তুলতে চাইছিল, কত করে বুঝিয়েছিল অশরীরীদের সাথে মোকাবিলা করা যায় না, যায় না। ও শুনলো না আমার কথা, আমার শুনলো না। কথাগুলো বলে ঝরঝর করে মুখ চাপা দিয়ে কাঁদতে লাগলো রঘু। চন্দনবাবু তখনও স্থির হয়ে তাকিয়ে রয়েছেন নিমাইয়ের মৃতদেহের দিকে। ওর দাহ কার্যের ব্যবস্থা করো তোমরা, ওর মুখাগ্নি আমি করব। জমিদারবাবুর কথায় গ্রামের কয়েকজন মানুষ সব ব্যবস্থা করে ফেললেন নিমেষের মধ্যে। নিমাইকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় অতনু নিজেও যেতে চেয়েছিল, তবে চন্দনবাবু ওকে নিষেধ করে বললেন, আপনার আর এত ধকল নেওয়ার দরকার নেই। আপনি বরং ফিরে গিয়ে বিশ্রাম নিন।
আমি মোহনকে বলে দিচ্ছি আপনার সাথে যাওয়ার জন্য। যা দরকার হবে ওকে বলবেন, ওই ব্যবস্থা করে দেবে। আর আমি ওকে বলে দিচ্ছি আমাদের বাড়ি থেকে আপনার খাবার দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে। মোহনকে নিয়ে স্কুলের দিকে ফেরার সময় অতনু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই যে ছেলেটি মারা গিয়েছে, ওর নাম কি নিমাই? আগে হ্যাঁ মাস্টার মশাই, ছেলেটা বড্ড ভালো ছিল জানেন, তবে ওর ওই একগুঁয়ে স্বভাবের জন্যই আজকে এই দশাটা হলো। ওকেই বাকি বলবো, বাপ দিদি সবাইকে হারালো, তারপর মাটাকেও হারালো, সব হারিয়ে ওর দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল একেবারে। প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু কথা শেষ না করে মোহন দীর্ঘশ্বাস ছাড়ল। প্রতিশোধ? মানে ওর বাবা মাকে কেউ হত্যা করেছে? ও যদি জানতো কে মেরেছে, তাহলে চন্দনবাবু সাহায্য নিয়ে... আমাদের এই ছোট গ্রামে কারোর সাথে কারো শত্রুতা নেই মাস্টার মশাই, কিন্তু যার সাথে আজন্মকাল শত্রুতা আছে তার সাথে লড়াই করার ক্ষমতা আমাদের মতো সাধারণ রক্ত মাংসের মানুষের তো নেই। আমরা কেবল তার হাতে মরতে পারি, এর বেশি কিছু না। মানে এ আবার কেমন কথা? আপনি তো এই গ্রামেই এখন থাকবেন, আস্তে আস্তে সব জেনে যাবেন। এখন আপাতত বিশ্রাম নিন, আমি স্নানঘরের জল তুলে রাখছি, আপনি স্নান সেরে নিন ততক্ষণে, কেমন? আমি জমিদার বাড়ি থেকে আপনার খাবারটা নিয়ে আসি। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মোহন। কেবল অতনু হাজারো প্রশ্ন মনে নিয়ে দাঁড়িয়ে রইল স্কুলের সামনে। এই স্কুল লাগো একটা ঘরে ওর থাকার বন্দোবস্ত হয়েছে। এখানে আসার পর থেকে একের পর এক যা ঘটছে তাতে ওর মনে হলো হয়তো এই গ্রামে ডাকাতের দল ঘাপটি মেরে রয়েছে। তারাই হয়তো নিতাই আর ওর পরিবারকে শেষ করেছে। এটা ভেবেই ভয় হলো ওর। যদি ডাকাত দল ওর উপরে হামলা করে, যদিও ওর কাছে কিছু নেই, তবুও ওদের তো কোনো বিশ্বাস নেই। এইসব ভাবনার মাঝেই নুপুরের শব্দে চমকে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই, তবুও একই সুরে নুপুরের শব্দ ভেসে আসছে কাছে পিঠে কোথাও। ওখানে ভীত স্বরে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? কে ওখানে? ওর প্রশ্নে আচমকাই থেমে গেল নুপুরের শব্দটা। একটা নিস্তব্ধতা ছেয়ে গেল পুরো জায়গাটা জুড়ে। অতনু পেছনে না ফিরেও বুঝতে পারল কেউ একজন এসে দাঁড়িয়েছে ওর পেছনে। তার উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড় ছুঁয়ে যাচ্ছে বারবার। এমন নির্জন নিস্তব্ধ পরিবেশে কেউ নিঃশব্দে এসে ওর পেছনে দাঁড়িয়েছে বুঝতে পেরেই ওর বুকটা অজানা ভয়ে ধক করে উঠল। তবুও মনের মধ্যে কে যেন বারবার বলতে লাগলো পেছন ফিরে তাকানোর জন্য। ও নিজের কৌতূহল যেন ধরে রাখতে না পেরে পেছন ফিরতেই আঁতকে উঠল। নিমেষের মধ্যে কেউ যেন কালি ঢেলে দিনের আলোকে একেবারে অন্ধকার করে দিয়েছে, আর সেই অন্ধকারে এসে দাঁড়িয়েছে এক অবয়ব। অতনু ভয় পিছিয়ে গিয়ে দাঁড়ালো, কাঁপা কাঁপা গলায় বলল, কে কে? উত্তর এলো না কোনো, বরং অবয়বটা আরো কাছে এসে দাঁড়ালো। একটা অদ্ভুত মেঠো গন্ধ ছড়িয়ে পড়ল বাতাস জুড়ে। অতনু দেখলো অবয়বটা একদম ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর একটা হাত এগিয়ে আসছে ওর গলার দিকে। অতনু পালানোর চেষ্টা করলো বটে, তবে লাভ হলো না। মনে হলো কেউ যেন শক্ত করে ধরে রেখেছে ওকে। কি হলো মাস্টার মশাই, আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন, স্নানে যাননি কেন? মোহনের কথায় ঘোর কাটল। চারপাশে তাকিয়ে দেখলো ও স্কুলের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই শরীর ঠিক আছে তো আপনার? এতক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছেন কেন আপনি? কি ব্যাপার? হ্যাঁ, না মানে ওই ঠিক কী যে হলো বুঝতে পারলাম না আর কি। রাতে ঠিক করে তো ঘুম হয়নি, তাই হয়তো শরীরটা খারাপ লাগছে, বুঝলে? তুমি বরং বসো, আমি স্নানটা সেরে আসি, কেমন? অতনু আর কথা না বাড়িয়ে স্নান করতে চলে গেল। মোহন শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। খেতে খেতে অতনু মোহনের উদ্দেশ্যে বলল, ওই চন্দনবাবু বলছিলেন যে এই স্কুলে পড়ানোর জন্য কোনো তেমন শিক্ষক ছিল না? ছিল না বলাটা ভুল হবে। আসলে এখানে আগেও দুজন এসেছিলেন, কিন্তু 1 মাসের বেশি থাকতে পারেননি। কেন? সবার তো আর সব জায়গায় সহ্য হয় না। আর তাছাড়া আমরাই যে ভয় পালিয়ে বেড়াচ্ছি, ওনাদের কথা না হয় ছেড়েই দিলাম। মানে
ওই সেই নিমাইয়ের মৃত্যুর পর থেকে অনেক রকম কথা কানে আসছে, কিন্তু ঠিক করে বুঝতে পারছি না এই ব্যাপারখানা কি, একটু খোলসা করে বলো দেখি। খোলসা করে কি আর বলবো মাস্টার, আমাদের সকলের ওপরই যে মৃত্যুর খাড়া ঝুলছে। একের পর এক সে আমাদের সকলকে মারবে। কে মারবে আর কেনই বা মারবে? কেন সে তো জানি না, তবে সে অশরীরী কাউকে ছাড়বে না। ওর ভয় সবাই সন্ধে হতে না হতেই ঘরে ঢুকে পড়ে। রাতে যতই যাই হয়ে যাক না কেন, কেউ নিজের ঘরের বাইরে বেরোয় না, দরজা পর্যন্ত খোলে না। একবার যদি ঘর থেকে বেরিয়েছ তো ওই রাতই তার শেষ রাত। সূর্যের মুখ আর তাকে দেখতে হবে না। এগুলো এগুলো সত্যি না? মানে এগুলো তো কোনো মানুষের কাজ হতে পারে না। আপনি আধুনিক মানুষ, এসব তো বলতেই পারেন তাই না? তবে আমাদের পূজারী উনি আমাদের বলেছেন যে সব সেই অশরীরীর কাজ, আর তার হাত থেকে এত সহজে আমরা কেউ নিস্তের পাবো না। পূজারি কই? ওনাকে তো দেখলাম না। উনি জমিদার বাড়িতে আছেন এখন। আসলে জমিদার বাবুর ছোট মেয়ে কদিন ধরে বড্ড অশান্ত হয়ে উঠেছে। পূজারি বলেছেন যে সেই শয়তানি নাকি জমিদার বাবুর ছোট মেয়ের শরীর দখল করে রেখেছে, তাই উনি কিছুটা সময় জমিদার কন্যার কাছে গিয়ে থাকেন। ডাক্তার বুদ্ধি না দেখিয়ে ওনার কথায় পূজার আয়োজন করছেন? সত্যি? আপনি এসব মানেন না ঠিক আছে, তবে পূজারি বাবাকে নিয়ে এ সমস্ত কথা বলবেন না দয়া করে। মোহনের কথার মাঝে দরজার কাছ থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ। আহ মোহন, তোমার সব কথায় এত রাগ কিসের বলো তো? তাছাড়া উনি নতুন এসেছেন, এখানের পরিস্থিতি ওনার জানার কথা নয়। তার উপর উনি শহুরে মানুষ। একটু সময় দাও ওনাকে, সবটা বুঝবেন আস্তে আস্তে। অতনু চোখ ফিরিয়ে নিল। একজন বয়স্ক পূজারি এসে দাঁড়িয়েছে ওর ঘরের দরজার সামনে। মোহন ওকে দেখে উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, এ কি বাবা, আপনি এখানে? কিছু দরকার থাকলে আমায় বলতে পারতেন, আমি গিয়ে না হয়। গ্রামে নতুন অতিথি এসেছেন, তার সাথে দেখা করতে এসেছি আমি। তুই বরং জমিদার বাড়িতে যা, গিন্নিমা তোর খোঁজ করছিলেন। ওনার এক কথাতে সম্মতি জানিয়ে মোহন বেরিয়ে গেল। অতনু তখনও এক দৃষ্টে চেয়ে রয়েছে ওনার দিকে। উনি অতনুর দিকে স্মিত হাসি হেসে বললেন, অসময় এসে পড়ে কষ্ট দিলাম আপনাকে। না না, আপনি বসুন না, আমি হাত মুখ ধুয়ে আসছি। না না, আমি আপনার কথায় কিছু মনে করিনি। তবে যেটা আপনি মানেন না সেটা যে সত্যি হবে না এরকম তো কোনো কথা নেই, তাই না? তবে বদ্যিও কিন্তু সব রোগ সারাতে পারেন না। যাই হোক, সাবধানে থাকবেন আপনি। বড় বিপদের সময় যাচ্ছে গ্রামের মানুষের উপর দিয়ে। এই সময়টা বড় বিপদের, এই গ্রামের জন্য, এই গ্রামের সব মানুষের জন্য। আপনিও তো এখন আমাদেরই একজন, আর আপনার সামনে এখন বড় বিপদ আসতে চলেছে। বাবা, নিত্যদিন নতুন অত্যাচার আর যে সহ্য হয় না। তিনি তো সব সময় নিজের মধ্যে মগ্ন থাকেন। আমি কতবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি। মাঝে মাঝে তো মনে হয় উনি নিজের মধ্যেই নেই, অন্য কেউ ওনার শরীর দখল করে রয়েছে। এই তো সেদিন রাতে আমি আর পুতুল ঘুমিয়ে রয়েছি, এমন সময় মনে হলো কেউ এসে দাঁড়িয়েছে আমাদের কাছে। আমি ঘুম ঘুম চোখ খুলতে দেখি উনি পুতুলকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। উনি যে নিজের স্বার্থের জন্য বলি দিতেও পিছু পা হবেন না আমি জানি, কিন্তু তাই বলে নিজের মেয়েকে। সেদিন বহু কষ্টে আটকেছি ওনাকে, কিন্তু এভাবে আর কতদিন বাবা? গ্রামের মানুষ তো ওনার উপর রেগে রয়েছে, হয়তো কোনোদিন ওনার উপর আক্রোশে ফেটে পড়বে। ওর ব্যাপারে এসব কথা আমিও জানি বৌমা, তবে বাপ হয়ে আমিও যে ছেলেকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারিনি। ভেবেছিলাম তোমার পুতুল দিদি ভাইয়ের সংস্পর্শে এসে ও বদলে যাবে, কিন্তু আমার সেই ধারণাও যে ভুল। উল্টে তোমাদের জীবনটাও শেষ করে দিলাম। হে ঈশ্বর, মুক্তির পথ দেখাও আমায়। ব্রাহ্মণ বংশের ছেলে, ও যে কি করে ভগবান ছেড়ে অপশক্তি সাধনা করতে পারে সেটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। উমা, এই উমা,
কোথায় তুমি উমা? ওই যে সত্যেন এলো। আজ আমি ওর সাথে সরাসরি কথা বলবো। আজ ওর এই সব কর্মের শেষ দেখে ছাড়বো। সত্যেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই রথিনবাবু প্রবল বেগে সপাটে একটা চর বসিয়ে দিলেন নিজের ছেলে সত্যেনের গালে। প্রথমটায় সত্যেন হতবাক হয়ে গেলেও পর মুহূর্তে প্রবল আক্রোশে নিজের হাতের মুঠো শক্ত করে লাল চোখে তাকালো উমা আর নিজের বাবার দিকে। রাগে ওর কপালের শিরাগুলো ফুলে উঠল নিমেষের মধ্যে। এইসব অপকর্ম কবে বন্ধ হবে তোমার? গ্রামের সকলে তোমার উপর রাগ করছে, আর তুমি নাকি পুতুল দিদি ভাইকেও ছাড়োনি। কথাটা শেষ করতে পারলেন না উনি। তার আগেই সত্যেন খিলখিলিয়ে হেসে উঠে বলল, আমি আর কি কি করতে পারি তা তোমরা সবটাই দেখতে পাবে, জানো তো। তবে আমার গায়ে হাত তুলে তুমি কিন্তু ঠিক করনি বাবা। এই জন্য মাসুল তোমায় গুনতেই হবে। আর উমা সুন্দরী, তুমি ভেবেছো বাবার কানে কথা তুলে তুমি যুদ্ধ জয় করবে? হ্যাঁ, তাহলে আগামীকালের জন্য অপেক্ষা করো, কেমন? কথাটা বলেই সত্যেন আবার বেরিয়ে গেল ঘর থেকে। কেবল মূর্তির মতো দাঁড়িয়ে রইল উমা আর রথিনবাবু। মাঝরাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সত্যেন। ঘুমন্ত পুতুলকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ভয় কেঁপে কেঁপে উঠতে লাগলো উমা। রথিনবাবু পাশের ঘরেই শুয়ে রয়েছে। কোনো অসুবিধা হলেই ডাক দিতে বলেছেন উনি। নানা দুশ্চিন্তার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি উমা। সকালে ঘুম থেকে উঠতেই বুকটা কেমন যেন কেঁপে উঠল। তবুও নিজেকে শান্ত করে ঘর থেকে বেরোতে দেখল রথিনবাবুর ঘরের দরজা খোলা। এত সকালে স্নান করতে গেছে ভেবে ও এগোতে গিয়েও থমকে গেল। পেছন ফিরে তাকাতে দেখল ওনার ঘরের দরজার সামনে কালচে রঙের তরল সরু হয়ে জমাট বেঁধেছে। ও কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢুকে সামনের দৃশ্য দেখে চেঁচিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওর সামনেই মেঝেতে পড়ে রয়েছে রথিনবাবুর মুন্ডহীন দেহটা। রাত জেগে পড়াটা অতনুর বরাবরের অভ্যেস। এতে করে পড়ায় বেশ মন বসে। এখানে এসেও সেই অভ্যেসের বদল ঘটেনি, বরং এই অচেনা পরিবেশে ঘুমটা যেন কিছুতেই আসতে চায় না। তাই সময় কাটাতে গল্পের বই নিয়ে বসেছে। কিন্তু এখনো অবধি একটা পাতাও শেষ করে উঠতে পারেনি। মনটা পড়ে রয়েছে সেই নিমাইয়ের মৃতদেহের ওপর। কি বিভৎস সেই দৃশ্য! ভাবলেই গাটা এখনো শিউরে উঠছে ওর। বাইরে হঠাৎ কিসের একটা শব্দে ভাবনায় ছেদ পড়ল অতনুর। শব্দটা তীক্ষ্ণ অথচ ধীর। অতনু কান পেতে শোনার চেষ্টা করলো শব্দটা, তবে ঠাউর করতে পারল না। নিজের মনের ভুল ভেবে আবার বইয়ের পাতায় মন দিল, কিন্তু আবারও ভেসে এলো ওই শব্দটা। এবারে আগের থেকে আরো স্পষ্ট। কেউ বাইরের স্কুল বারান্দায় হাঁটছে। কিন্তু এত রাতে কে এখানে আসবে? মোহন সন্ধে হতে না হতেই খাবার দিয়ে গেছে, আর চন্দনবাবু খবর পাঠিয়ে দিয়েছিলেন যে কাল আসবে। তাহলে কার পায়ের শব্দ? অতনু বইটা বন্ধ করে জানলা দিয়ে দেখার চেষ্টা করলো, তবে বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। চেষ্টা করলো, তবে শব্দটা এখনো কানে আসছে। কে বাইরে? বাইরে কে আছেন? আরে আরে কে আছেনটা কে বাইরে? আরে কেউ উত্তর দিচ্ছেন না কেন? বাইরে থেকে তো হেঁটে বেরোনো শব্দ আসছে, কিন্তু আরে বাইরে কে আছেন? উত্তর দিন। অতনু আবারও বাইরে দেখার জন্য জানলায় চোখ রাখতেই আচমকা একটা নারীর মুখ ভেসে উঠল ওর সামনে। অতনু চিৎকার করে পেছনে সরে যেতে চাইল বটে, তবে সেই নারী তার লিকলিকে হাত দিয়ে শক্ত করে চেপে ধরল ওর হাতটা। ও ভীত চোখে দেখল নারী মূর্তিটির মুখের কাটা ছেঁড়া চামড়া ঝুলে পড়েছে। জায়গায় জায়গায় কাদা মাখা, হাতের নখগুলো লম্বা হয়ে বেঁকে গেছে। অতনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, তবে সেই নারীর সাথে লড়াই করার শক্তি তার নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। প্রচণ্ড আতঙ্কে জ্ঞান হারালো অতনু। চোখ বন্ধ হওয়ার আগে খালি দেখতে পেল
নারীটির মুখটা জানলা ভেদ করে ওর দিকে এগিয়ে আসছে। রথীনবাবু শেষ কাজের সময় সত্যেন ছিলেন। উমা ভালো করেই জানতো যে রথীনবাবুর এই পরিণতির পেছনে ওর স্বামীর হাতই আছে, কিন্তু একটা মানুষ কি করে এত ভয়ঙ্কর হতে পারে সেটাই ও ভেবে উঠতে পারছে না। গ্রামের সকলে তো ঠিক করে নিয়েছে এবার সত্যেনকে দেখতে পেলেই ওকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। তবে সত্যেন যেন কর্পূরের মতো কোথায় একটা উবে গেছে। গ্রামের লোকে এতখানি নিশ্চিন্ত হলেও উমা জানে একটা বড় ঝড়ের পূর্বাভাস এটা। চন্দনবাবু চিন্তিত হয়ে ঘরের মধ্যে পায়চারি করছিলেন। মেয়ের ঘুমন্ত মুখের দিকে একবার তাকালেন তিনি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, আর চোখের নিচে কালি পড়েছে। এসব দেখে বড্ড অস্থির লাগছে ওনার। গ্রামে যা ঘটে চলেছে তা মোটেও ভালো হচ্ছে না। মাসখানেক আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে কি শুরু হলো ভগবানই জানে। তাছাড়া নিজের মেয়েকে এরকম অবস্থায় দেখতে ওনার মোটেও ভালো লাগছে না। কথাগুলো ভাবতে ভাবতে ওনার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। এমনিতে জমিদার বাড়ির মেয়ে বউরা কেউ বিশেষ বাড়ি থেকে বেরোয় না, তবে নিজের দুই ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে উনি বেশ কঠিন। চন্দনবাবু নিজের ছেলেকে যেমন পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছেন, তেমনি মেয়েকেও বিদ্যালয়ে নিয়ে গিয়ে পড়ান। এতে কোনো রকম ভেদাভেদ উনি করেন না। সেদিন ওনাকে জানিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে কুমুদিনী আর ওর কোন বন্ধু সরলা মিলে নদীর পাড়ে গিয়েছিল। নদীর পাড়ে নৌকোর এপার ওপার করা দেখতে কুমু এমনিই বড় ভালোবাসে, তাই মাঝে মাঝেই নদীর পাড়ে চলে যেত। তবে সরলা জানিয়েছিল সেদিন কুমু নাকি কি একটা দেখতে পেয়ে নদীর পাশে জঙ্গলের দিকটায় ঢুকেছিল। ওইখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারোর সাথেও কথা নাকি বলছিল, কিন্তু যতক্ষণে সরলা ওর কাছে পৌঁছেছিল ততক্ষণে আশেপাশে কাউকেই দেখতে পায়নি। সরলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করায় কুমু কোনো উত্তরও দেয়নি। সেদিন রাতে ফিরেই কুমু জ্বরে কাহিল হয়ে পড়ল, আর তারপর থেকেই তো মেয়েটা অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা শুরু করল। সেদিন কুমুর নিজের হাতে টিয়া পাখিটার ঘাড় মোটকে রক্ত খাবার কথাটা মনে পড়লে ঘা শিউরে ওঠে ওনার। সেদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির এক কোণে বসেছিল কুমু। বাড়ির বউরা তখন কাজে ব্যস্ত। অন্যদিকে খাঁচায় ঝোলানো ছিল টিয়া পাখিটা। কুমুর দিকে তাকিয়ে নিজের ভাষায় নানা কথা বলে চলেছে। টিয়া পাখিটার সাথে ওর সখ্যতা বেশ ভালোই গভীর। কি মনে হতে কুমু ধীর হাতে খাঁচাটা খুলে বের করে আনলো পাখিটা। চন্দনবাবু সেদিকে তাকেও বিশেষ নজর দেননি, কারণ প্রায়ই কুমু খাঁচার দরজা খুলে টিয়া পাখিটাকে খাইয়ে দিত, স্নান করিয়ে দিত। কিন্তু হঠাৎ পাখিটার ডানা ঝাপটানোর শব্দে আর তীক্ষ্ণ ডাকে উনি সেদিকে তাকিয়ে থমকে গিয়েছিলেন। ভীত ও সন্ত্রস্ত চোখে উনি দেখেছিলেন শক্ত করে কুমু চেপে ধরেছে পাখিটার ছোট্ট দেহটা। ওর লোভাতুর চোখ দুটো স্থির হয়ে রয়েছে পাখিটার দেহের দিকে। কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়ে থাকার পর পাখিটার গলাটা কামড়ে ধরল। পাখিটা কয়েকবার ডানা ঝটপটিয়ে নিথর হয়ে পড়ল ওর হাতে, আর কুমু সানন্দে পান করতে লাগলো পাখিটার রক্ত। ঘটনায় চন্দনবাবু নিজে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন যে স্থির হয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। ওনার স্ত্রী স্বর্ণা দেবীর ডাকে হুঁশ ফিরতেই উনি দ্রুত গিয়ে কুমুর হাত থেকে পাখির নিথর দেহটা ফেলে দিতে জ্ঞান হারিয়েছিল কুমু। তবে সেদিনের ঘটনায় ভয় পেয়েছিলেন উনি। গ্রামের পূজারী নিত্যানন্দবাবুকেও সবটা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কুমুদিনী বন্দিনী দশা থেকে জাগিয়ে তুলেছে তাকে। আমি বারবার নিষেধ করেছিলাম যাতে নদী পারে ওই বকুল গাছের দিকে কেউ না যায়। তোমরা তো সকলেই জানো যে গ্রামের ওই দক্ষিণ দিকে জঙ্গলে ওই বকুল গাছটা অভিশপ্ত। দিনের পর দিন ধরে আটকা হয়ে রয়েছে ও, তবে এখন সে মুক্তি পেয়েছে। এতদিনের ক্ষোভ মেটাতে পুরো গ্রামকেও শেষ করে দেবে। কুমুদিনীকেও ছাড়বে না। এসব কি বলছেন আপনি? কে বন্দিনী হয়েছিল ওখানে? উমা। সেদিন উমার কথা জানতে পেরে বিস্মিত হয়েছিলেন চন্দনবাবু। নিত্যানন্দবাবুকে অনুরোধ করে বাড়িতে পুজো করিয়েছিলেন, কিন্তু ভগবান সহায় হননি। উল্টে কুমু আরো বেশি হিংস্র হয়ে উঠতে লাগলো। ওকে কেবল নিত্যানন্দবাবু শান্ত করতে পারেন। এসব ভাবতে ভাবতেই ঘুম নেমে এলো ওনার চোখে, আর ঠিক তখনই রক্তরাঙা চোখ মেলে তাকালো কুমুদিনী। পরদিন গ্রামের বাচ্চারা স্কুলে এসে ভিড় করলেও শিক্ষকের কোনো দেখা নেই। বাচ্চারা অনেক ডাকাডাকি করেও সাড়া পেল না অতনু।
স্কুলে পড়াশোনা ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য সকাল সকাল চন্দনবাবু মোহনকে সাথে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু স্কুলের সামনে এসে বাচ্চাদের জটলা দেখে অবাক হলেন খানিক। জিজ্ঞাসা করলেন, এই তোরা এমন সব হুটোপুটি করছিস কেন? কিসের জন্য? পড়াশোনা নেই নাকি? মাস্টার মশাইকে তো সেই কখন থেকে ডাকছি, উনি তো সাড়াই দিচ্ছেন না। সাড়া দিচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে চুপ করে দাঁড়া। আর মোহন, তুই একবার দেখ তো মাস্টারমশাই কোথায় রয়েছেন। মোহন দ্রুত স্কুল লাগোয়া ছোট্ট ঘরটার দিকে এগিয়ে গেল। ওখানেই তো নতুন মাস্টারমশাইয়ের থাকার জায়গা। মোহন ঘরের বাইরে থেকে কিছুক্ষণ উঁকি ঝুঁকি দিয়ে চিৎকার করল, বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই এদিকে আসুন। মাস্টারমশাই কেমন করে পড়ে রয়েছেন মেঝেতে, মনে হয় শরীর টরীর খারাপ হলো। মোহনের কথায় আবারও বুকটা ধক করে উঠল চন্দনবাবুর। উনি দ্রুত জানলার কাছে যেতে দেখলেন অতনু মেঝেতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। অতনু আগের মতোই নিশ্চল হয়ে পড়ে রইল। চন্দনবাবু ব্যস্ত হয়ে বললেন, অতনুবাবু, অতনুবাবু শুনছেন? আপনি ঠিক আছেন? এই মোহন, তুই দরজা ভাঙ। আগে আগে। মোহন নিজের সর্বশক্তি দিয়ে কয়েকবার ধাক্কা দিতেই উই ধরা কাঠের পাল্লা দুটো আপনা থেকেই খুলে গেল। বাইরে বাচ্চারা সব কৌতূহলী হয়ে ভিড় করতে লাগলো অতনুর ঘরের সামনে। চন্দনবাবু কোনো রকমে ওদের সরিয়ে ঘরে প্রবেশ করে অতনুর দেহটা নিজের কোলে তুলে নিয়ে নাড়ি পরীক্ষা করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখনো প্রাণ আছে। এই মোহন, তুই আর দেরি করিস না, শিগগিরই যা, বদ্যিকে ডেকে নিয়ে আয়। আর পারলে বাবাকেও খবর দিস একবার, যা। মোহন চলে যেতে চন্দনবাবু আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন অতনুর। সকাল থেকে বড় অস্থির লাগছে উমার। আকাশ জুড়ে কালো মেঘ, দাপুটে হাওয়া সবটা মিলিয়ে বুকের মধ্যে কেমন একটা চাপ সৃষ্টি করছে। অন্যদিকে পরশু থেকে পুতুলের ধুম জ্বর, সব মিলিয়ে যেন কোনো এক অশনি সংকেতের পূর্বাভাস। তাছাড়া সন্ধেবেলায় তুলসীতলায় সন্ধে দেওয়ার সময় প্রদীপটাও আচমকা নিভে গেল। সেই থেকে মনটা আরও বেশি কু গাইছে ওর। এই সমস্ত ভাবনার মাঝে দরজায় টোকা পড়তে চমকে উঠল। এমন ঝড় বৃষ্টি মাথায় করে কে আসতে পারে সেটাই ভেবে অবাক হলো। একটা মিহি স্বর ভেসে এলো বাইরে থেকে। প্রচণ্ড ঝড় জলে সেই স্বর ঠাউর করতে পারল না। অন্যদিকে দরজায় টোকা দেওয়ার গতি বৃদ্ধি পেল। উমা দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে দরজাটা খুলতে প্রথমটায় অন্ধকারে কিছুই দেখতে পেল না, শুধু অনুভব করল একটা কালো অবয়ব ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এই বৃষ্টি বাদলের দিনে কে এসেছো? ওর কথা শেষ হতে না হতেই আকস্মিক বিদ্যুৎ চমকানোর আলোয় সামনের মানুষটাকে দেখে ভয়ে স্থির হয়ে গেল। আর ঘরের ভেতর থেকে ভেসে এলো পুতুলের কান্নার শব্দ। তারপর তারপর কি হলো? আর ওই অবয়বটা, ওইটাই বা কে ছিল? বুদ্ধিমশাই বলেছেন আপনার পক্ষে উত্তেজনা খুবই খারাপ। বেশি উত্তেজিত হয়েই জ্ঞান হারিয়েছিলেন আপনি। সকালে ওখানে না গেলে আপনার কি অবস্থা হতো বলুন তো? আপনি তো মশাই আবার জেদ ধরেছিলেন আমার বাড়িতে আসবেন না বলে, কিন্তু আপনার যে এখন বিশ্রামের সময়। আচ্ছা ঠিক কি হয়েছিল বলুন তো? কাল রাতে যে আপনি একেবারে জ্ঞান হারিয়েছিলেন, তার কারণ কি? চন্দনবাবুর কথায় আগের দিন রাতের সমস্ত ঘটনাগুলো ভেবে আরও একবার ভয়ে শিউরে উঠল অতনু। গত রাতে ও যা কিছু দেখেছে সবটা আসলেই ঘটেছিল নাকি সবটাই ওর দুঃস্বপ্ন, সেটা ভগবানই জানেন। কিন্তু ওটা যদি দুঃস্বপ্ন হয় তাহলে ও মেঝেতে পড়েছিল কেন? ওকে চুপ করে থাকতে দেখে চন্দনবাবু বললেন, কি হলো, চুপ করে রইলেন যে? সত্যি বলতে আমি নিজেও জানি না ঠিক কি হয়েছিল। হয়তো আমি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে থাকতে পারি, কিন্তু বিশ্বাস করুন, ওই ভয়ানক ঘটনার কথা না ভাবলে আমার বুক কেমন কেঁপে ওঠে। যা কিছু দেখেছেন অতনুবাবু, সেসব স্বপ্ন নয়। এর আগেও যে কজন শিক্ষক এসেছিলেন তারাও আপনার মতো একই কথা বলেছিলেন। তারপর এই ভয়ঙ্কর উপদ্রব সহ্য করতে না পেরে এই গ্রাম ছেড়ে চলে গেছেন। আমি কিন্তু এত সহজে কোথাও যাচ্ছি না। আমি এই শেষ দেখতে চাই। শেষ তো আমিও দেখতে চাই, কিন্তু সব শেষের পরিণতি তো সুখের হয় না। কথাগুলো বলতে বলতে ঘরের ভেতর প্রবেশ করে পাথরের বাটি থেকে
এক ফোঁটা সিঁদুর গোলা অতনুর মাথায় ঠেকিয়ে বিড়বিড় করে কিছু একটা মন্ত্রোচ্চারণ করে মৃদু হাসলেন নিত্যানন্দবাবু। তারপর চন্দনবাবুর উদ্দেশ্যে বললেন, সকালে খাবার পাঠিয়েছিলেন আপনি, কিন্তু ওই সময় আশা হয়ে ওঠেনি আমার। বেলা গড়াতে হাতের কাজটা কিছু কমতেই ছুটে আসলাম। আর মাস্টার মশাই, আপনাকে গতকালই তো অতবার করে বলে এলাম আপনি সাবধানে থাকবেন, যাই কিছু ঘটুক না কেন তাতে নিজেকে খুব বেশি করে জড়িয়ে ফেলবেন না, সেটা আপনার জন্য প্রাণনাশকও হতে পারে। বলছি, এখন আমাদের কি করণীয় আছে? তোমাকে তো সমস্তটা জানিয়েছি, সেই অনুযায়ী কাজ হবে। আজ ঠিক ঘন অন্ধকার আকাশের লাল চাঁদের পূর্ণ উপস্থিতিতে এই পুজো শুরু হবে। যাই হয়ে যাক না কেন, ওই মুহূর্তে কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। আমি গ্রামের সকলের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি, সকলে সেটা মানবে সেটাও জানি। নিশ্চয়ই বাবা। আজ বাবা মহাযজ্ঞ আয়োজন করেছেন, এই যজ্ঞের পর থেকে আর আমাদের উপর কোনো বিপদ আসবে না। তখন আপনিও বিনা বাধায় শিক্ষাদান করতে পারবেন। চন্দনবাবু বিদায় জানিয়ে বাইরে যেতেই অতনু বিছানায় উঠে বসল। নিজের মনে বিড়বিড় করে বলল, ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না আমার। দুপুরবেলা নিস্তব্ধ পরিবেশে হঠাৎ আবারও নুপুরের শব্দে চমকে উঠল অতনু। ও উঠে বসে এদিক ওদিক তাকিয়ে ব্যর্থ দেখার চেষ্টা করে মৃদু কণ্ঠে হেসে উঠল। কে? ওর প্রশ্নে দরজা খুলে ঢুকল জমিদারবাবুর ছোট মেয়ে কুমুদিনী। মেয়েটির বয়স 13 হলেও স্বভাবে আচরণে বেশ বড় বলেই মনে হলো অতনুর। কি মাস্টার মশাই, কাল রাতে বড্ড ভয় পেয়েছিলেন? কাল রাতে যদি ওখানে আপনি শেষ হয়ে যেতেন, যদিও কাল ওখানেই আপনার গলাটা শক্ত করে চেপে ধরতো, তাহলে আজ নিশ্চয়ই এতগুলো কথা বলতে পারতেন না। আপনার শরীরটা চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেত এতক্ষণে। এসব তুমি কি বলছো কুমুদিনী? আর এসব কথা তুমি জানলে কি করে? হ্যাঁ, কে তোমায় এসব ফালতু কথা বলে বলো তো? আচ্ছা, কালকে নারীটাকে কেমন দেখতে ছিল তো? এই রকম লাগছে কিনা? কুমুদিনীর কথায় উনি মুখ ফেরাতেই আঁতকে উঠলেন। ওনার ঠিক মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে কালকের সেই ভয়ঙ্কর নারীটি। তার দাঁত কপাটিটা বেরিয়ে এসেছে ভাঙা চোয়ালের মধ্যে দিয়ে, চোখের মণি দুটো নেই, বদলে রয়েছে শুধু সাদা অংশটা। নারী মূর্তিটা আরো একবার এগিয়ে এসে ওর মুখের ওপর ঝুঁকে পড়ল। কি চাই তোমার? কি চাই তোমার? হ্যাঁ, কি চাই? আর আর কুমুদিনী কোথায়? কি চাই আপনার? কি চাই? কুমুদিনীর শরীর এখন আমার দখলে, আর আমি শুধু সবার মৃত্যু চাই। কথাটা বলেই বাতাসে মিলিয়ে গেল নারীটি। কেবল খাটের ওপর বসে কাঁপতে লাগলো অতনু। বিকেল থেকে আচমকা আকাশে কালো মেঘ দেখে চন্দনবাবু চিন্তিত হয়ে পড়লেন। অন্যদিকে কুমুদিনী বড্ড অস্থির হয়ে পড়েছে, কিছুতেই সে ঘরে থাকতে চায় না, অথচ বাবা বলে গেছেন ওকে যেন ঘরেই রেখে দেওয়া হয়। অতনু দুপুরের ঘটনাটা বলবে বলবে করেও বলে উঠতে পারেনি। তাছাড়া কি বা বলবে? ওনার মেয়ে কুমুদিনী রূপ পাল্টে ওর কাছে এসেছিল, এটা বলবে? উনি অবাস্তবটাকে বিশ্বাস করবেন কি আদৌ? ওর ভাবনার মাঝে কেউ দ্রুত পায়ে বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল বলে মনে হলো ওর। প্রথমটায় নজর না দিলেও কি মনে হতে জানলায় চোখ রাখল। সন্ধ্যার অন্ধকারে সেরকম কিছু চোখে না পড়লেও কিছুক্ষণ পর দেখল চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কুমুদিনী বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যের অন্ধকারেও স্পষ্ট দেখল কুমুদিনী ওর দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হেসে গেল। মেয়েটা এখন এই অন্ধকারে কোথায় যাচ্ছে ভেবে অস্থির হয়ে উঠতে লাগলো। প্রথমটায় বিশেষ নজর না দিলেও পরে অস্থিরতা বাড়তে লাগলো। ও চন্দনবাবুকে জানাবে ভেবেও পরে কি মনে হতে একাই বেরিয়ে পড়ল রাস্তায়। কোথায় যাবে না যাবে কোনোটাই ওর জানা নেই, তবে ধীরে ধীরে মনের মধ্যে কেউ যেন বলতে লাগলো, চলো আমার সাথে নদী পাড়ে, চলো চলো নদী পাড়ে চলো। ক্রমাগত কেউ যেন ওর মনে একই কথা বলতে লাগলো। একটা আচ্ছন্ন ভাব ছড়িয়ে পড়তে লাগলো ওর চেতনা জুড়ে।
ধীরে ধীরে চোখের সামনে সমস্তটা আরো বেশি অস্পষ্ট হয়ে উঠতে লাগলো ওর কাছে। তারপর ঠিক কখন যে জ্ঞান হারিয়েছে ওর মনে নেই। এক টানা মন্ত্র উচ্চারণের শব্দে যখন ও চোখ তুলে তাকালো, তখন হাতের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে চিৎকার করে ওঠার সাথে সাথে সামনের মানুষটাকে দেখে চমকে উঠল। ওর চিৎকারে মন্ত্রোচ্চারণ কিছুক্ষণের জন্য থামলেও আবার শুরু হলো। ওর গলার স্বর অনুসরণ করে মাথা উঁচু করে তাকাতে দেখল নিত্যানন্দ বাবু একটা মৃত শিশুর ওপর বসে মন্ত্রোচ্চারণ করছেন। ওনার চারপাশে লাল সিঁদুরে আঁকা একটা ত্রিকোণ ত্রিভুজ, তার ভেতর কালো কাপড়ের কতগুলো পুঁটলি, একটা কঙ্কালের মাথা, একটা সরায় তাজা রক্ত, একটা বাটিতে রাখা সুরা। অতনু মাথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার কুমুদিনীকে দেখার চেষ্টা করলো, কিন্তু ওর দেখা পেল না। কি 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 চাই, কি চাই আপনার? কেন কেন এমন করে বেঁধে রেখেছেন? চুপ, শান্ত একদম। ওরা এত আওয়াজ পছন্দ করে না। কি কি চাই, কি চাই আপনার? এইভাবে এভাবে কেন বেঁধে রেখেছেন? জোড়া বলি দিয়ে নিজের অপূর্ণ সাধনা পূর্ণ করব বলে। চন্দনবাবু, আপনাকে বলেছিলাম উমার সাথে কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যেন সত্যেন ওকে তো মেরে ফেলেছিল। মিথ্যে বলেছিলাম সবাইকে, ওদের সবাইকে আমি মিথ্যে বলেছিলাম। উমাকে সেদিন আমি হত্যা করেছিলাম, আমি। কিন্তু সে কিভাবে সম্ভব? ও তো প্রায় বছর 80 আগের কথা, আর আপনার বয়স তো অত নয়। নানাবিধ সাধনায় আমি আমার আরাধ্যকে তুষ্ট করে নানান বরদান পেয়েছি, তার মধ্যে এটাও একটা। তবে আমি অমর হতে চাই, আর আজকে যজ্ঞে জোড়া বলি দিয়ে আমার সাধনা পূর্ণ করব। মৃত্যুর আগে তোমারও সবটা জানা দরকার। সত্যেন নিজেও অমর হতে চেয়েছিল। এসব সাধনার হাতে খড়ি আমার কাছেই, কিন্তু রাখলে ও বেচারার হুঁশ জ্ঞান থাকতো না। একদিন হুট করে নিজের বাপকে মেরে ফেলল। এই সাধনায় যজ্ঞের বাইরে কোনো প্রাণীকে হত্যা করা মহাপাপ, আর সেই পাপের শাস্তি স্বরূপ আমার আরাধ্য অপশক্তি ওর প্রাণটাই কেড়ে নিল। এদিকে আমার অমরত্বের জন্য সুলক্ষণা নারী শরীর চাই, কিন্তু কোথায় পাবো সেই নারী শরীর আমি জানি না। অন্যদিকে নারী শরীর ছাড়া সাধনা সম্ভব হবে না। সত্যেনের মুখে একবার উমার কথা আমি শুনেছিলাম, ঠিক একজন সুলক্ষণা নারী শরীরে যা যা চাই তাই তাই ওর শরীরে উপস্থিত ছিল। তাই সেদিন ঝড় বাদল মাথায় করে চলে গিয়েছিলাম উমার বাড়িতে, আর তারপরে ওকে, ওর মেয়েকে মন্ত্র বলে অচেতন করে নিয়ে এসেছিলাম আমার সাধনা স্থলে। কিন্তু বুঝতে পারিনি অন্তঃসত্ত্বা বলে। তাই সাধনায় যখন ওকে অর্পণ করলাম, তখন আমার আরাধ্য ক্রুদ্ধ হয়ে উঠলেন। ভেবেছিলাম আমার সাধনা হয়তো সব বিফলে চলে গেল, তবে ওর মেয়ে পুতুলের বলি দিয়ে সেদিন সবটা আমি সামলে নিয়েছিলাম। আর উমা? ও তো আর এক শয়তানি। মৃত্যুর পর আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল বলে ওর আত্মাকে বন্দি করে রেখেছিলাম আমি। কিন্তু ওই জমিদার কন্যা কুমুদিনী নিজের হাতে মুক্ত করেছে উমাকে। নদী পাড়ে ওই বট গাছের মধ্যে গোপন প্রকোষ্ঠে সাথে ছোট্ট পাথরের নুড়িতে বন্দি করে রেখেছিলাম ওকে। দিনের পর দিন কারোর চোখে পড়েনি ওটা, আর না পড়াই স্বাভাবিক, কারণ ওই প্রকোষ্ঠটা আমি মায়া বলে অদৃশ্য করে দিয়েছিলাম। কিন্তু ওই মেয়েটা যে কি করে হদিশ পেল আমি জানি না। তবে আগের থেকে শক্তি বৃদ্ধি হওয়ায় উমার আত্মা আমার কিছুই করতে পারেনি।
তাই গ্রামের মানুষজনকে মেরে চলেছে সে। কুমুদিনী আর তোকে আজ জোড়া বলি দেব আমি। ওনার কথা শেষ হওয়ার আগেই নুপুরের শব্দে মুখ ফিরিয়ে তাকালো দুজনে। কুমুদিনী লাল শাড়ি জড়িয়ে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। ওর লম্বা ভেজা চুল থেকে বিন্দু বিন্দু জলের ফোঁটা গড়িয়ে পড়ছে, চোখে মুখে জলের বিন্দু লেগে রয়েছে। কুমুদিনী, কুমুদিনী। সেই ডাক ওর কান অবধি পৌঁছল কিনা সন্দেহ অতনুর। কুমুদিনী তখন কলের পুতুলের মতো একেবারে যজ্ঞের হোমকুণ্ডের সামনে গিয়ে বসেছে। নিত্যানন্দ আবারও মন্ত্রোচ্চারণ শুরু করলেন। একে একে নানা নিয়ম পালন করে যখন ধারালো তরোয়ালটা হাতে তুলে নিলেন, তখনই হঠাৎ করে সমস্তটা কেঁপে উঠল। নিত্যানন্দ নিজেও ব্যাপারটায় হকচকিয়ে গেলেন। কি একটা কারণে ব্যাকুল হয়ে উঠলেন তিনি। একবার অতনুর কাছে গিয়ে ওকে ভালোভাবে লক্ষ্য করলেন, তারপর কুমুদিনীর কাছে গিয়ে দাঁড়াতে উনি স্তব্ধ হয়ে গেলেন। তরোয়ালটা হাত থেকে খসে গেল মাটিতে। উনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে পাগলের মতো চড় মারতে লাগলেন কুমুদিনীকে। অবশ্য কুমুদিনীর তাতেও কোনো হেলদোল নেই, ও মূর্তির মতো স্থির হয়ে বসে রইল। তবে অতনু হাত পা বাঁধা অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করল। নিত্যানন্দবাবু তখন পাগলের মতো প্রলাপ বকে চলেছেন। হারামি, এতদিন তোর মাসিক হয়নি, আজ এক্ষুনি তোর মাসিক হতে হলো। আমার এতদিনের সাধনা সব শেষ করে দিল। অপয়া, শয়তানি। ওর কথার মাঝে এলো অট্ট হাসি। অতনু দেখল একটা নারী উন্মত্ত গতিতে এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, সারা শরীরের মাংস গলে গলে পড়ছে, চোয়ালের হাড় দুটো ভাঙা, গলায় ধারালো কিছুর আঘাতে অনেকখানি ফাঁক হয়ে আছে। অতনু বুঝল এই সেই উমা। সে ঝড়ের গতিতে এগিয়ে গেল নিত্যানন্দর দিকে। নিত্যানন্দ পালাতে চাইল, তবে পারল না। তার আগেই উমার সরু হাত দুটো ওর শরীরটাকে পেঁচিয়ে ধরল, তারপর ওর শরীরটাকে তুলে ধরল বাতাসে। অতনু বিস্ময়ের চোখে তাকিয়ে রইল সেদিকে। এতক্ষণ শুনছিলেন তান্ত্রিক অভিশপ্ত জঙ্গলাপুর। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।